রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়। আলোচনার মাধ্যমে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকলে মিলে আলোচনা করার কথা বিবেচনা করেছি আমরা। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে নিম্নকক্ষে নারী আসনের নির্বাচন এবং সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। মঙ্গলবার আলোচনা হয়েছে ৭০ অনুচ্ছেদ নিয়ে। এ বিষয়ে নিজ নিজ দলের অবস্থান তুলে ধরেছেন রাজনৈতিক দলের নেতারা। আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিল, এই তিনটা বাদে বাকি সমস্ত বিষয়ে জাতীয় সংসদে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন মতামত ব্যক্ত করার ক্ষেত্রে, ভোট দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এই তিনটা ছাড়াও আরও একটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো বিষয়। অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ দল থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও দুটো বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। অর্থ বিল এবং আস্থা ভোট, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রশ্নে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা ঈদের পরেও চলমান থাকবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন তিনি। ১ দশক আগে ঢাকা থেকে গুম হওয়ার পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের খোঁজ মিলেছিল ভারতের শিলংয়ে। আফজাল হোসেনের আরও একটি রিপোর্ট। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় ২০১৫ সালের ১০ই মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর মেঘালয়ের শিলংয়ে পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। সেই মামলায় খালাস পেলেও পাসপোর্ট না থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে ভারতে আটকে থাকতে হয়। তবে আওয়ামী লীগের পতনের পর গেল বছরের ১১ই আগস্ট ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। নিজের গুম হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন, সেই জন্য আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলেও ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতর অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যভাগে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে ভালো হয়, তবে কোনো মতেই এপ্রিল পার হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত প্রেসমিটে এসব কথা জানান তিনি। জামায়াত আমির জানান, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হওয়ার সাপেক্ষে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামাত ইসলামী। এসএম আরিফের রিপোর্ট। নিবন্ধন ফিরে পাওয়ার পর রাজধানীর একটি ৫ তারকা হোটেলে জামায়াতের এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামে করে নাই।
দলটির আমির ডাক্তার শফিকুর রহমান জানান, ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের। এক প্রশ্নের জবাবে নির্বাচনের সম্ভাব্য সময়ের ব্যাপারে জামায়াতের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগে হতে পারে, রোজার আগে আগে। কোনো কারণে যদি এই সমস্ত শর্ত পূরণ করতে গিয়ে না হয়, তাইলে কোনো অবস্থায় এপ্রিল পার না হওয়াটা ভালো হবে। কারণ মে মাস থেকে আমাদের দেশের আবহাওয়া কিন্তু ক্রমাগত খারাপের দিকে যায়। এটা নির্বাচনের জন্য উপযুক্ত কোনো সিজন হবে না। আমরা এইভাবেই আমাদের মতামতটা ব্যক্ত করেছি, কিন্তু আমরা বেঁধে দেওয়ার অধিকার রাখি না। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের আমির। বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নেই, এটা করতেই হবে এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব। সংবাদ সম্মেলনে সংস্কার ও বিচার নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। আজকেও যদি ইলেকশন আমি দেখি যে এটা আসলে সমতল মাঠ তৈরি হয়ে গেছে এবং এখন ফেয়ার ইলেকশনের পক্ষে জাতি প্রস্তুত, সকল অর্গান প্রস্তুত, সেই ইলেকশনে তো আমরা যাব, আমাদের তো যেতে কোনো সমস্যা নেই। SM আরিফ, MyTV, ঢাকা। ঈদুল আজহায় পরিবার পরিজনের সঙ্গে আনন্দ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ। অনেকের ছুটি আগে হওয়ায় সড়ক পথে যানজট এড়াতে আগেই বাড়ি ফিরছেন। তবে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা চাপ বাড়লেও ঈদকেন্দ্রিক চাপ এখনও শুরু হয়নি। এদিকে রাজধানী ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনেও যাত্রীর বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। কমলাপুর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভিড় সাধারণ দিনের তুলনায় কিছুটা বেশি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, আজ আগামীকাল 5 জুন ও 6 জুন ভিড় বাড়বে। প্রতিদিন 43 জোড়া আন্তনগর এবং 26 জোড়া মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছে। ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাস স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। একই সাথে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যাত্রী বেশে বাসে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি তোলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, এই জন্য সবারই ছবি নেওয়া হবে। সচিবালয়ের সাংবাদিকদের তিনি জানান, রংচঙ্গে সাজিয়ে রাস্তায় নামানো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না। ফিটনেসবিহীন যেই গাড়ি রাস্তা চলাচলের উপযোগী না, অনেক সময় ওই ভাইয়েরা করে নাকি একটু রং ঠং দিয়া কইরা ফেলায়, এবারে একটু রং ঠং দিয়া করা যাবে না। ফিটনেসবিহীন গাড়ি কোন অবস্থায় রাস্তায় চলতে দেওয়া হবে না। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় না করতে বাস মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের জানমাল নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে। এবার যেন যাওয়ার পথে এবং ফেরার পথে একই ভাড়া, মানে যেটা সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া, বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়া, ওই ভাড়াটা নেয়। রাকিব হাসান, MyTV, ঢাকা। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব ও ব্যবসা বান্ধব বলে আখ্যা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করবে এই বাজেট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট উত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। ইলিয়াস মাদবরের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2025-26 অর্থ বছরের আয়োজিত বাজেট উত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ অন্যান্য উপদেষ্টা, গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, হঠাৎ করে একটা বিপ্লবী বাজেট দেওয়া সম্ভব নয়। বাজেট 6 মাসের 3 মাসে 6 মাসে করা যায় না। বাজেট ইজ কনস্টিটিউশনাল অব্লিগেশন, তাই না? এনুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। তারা মনে করে যে কালো টাকাটাকে দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকেই কালো টাকাটা সাদা করার ব্যাপারে সেটা আমরা বিবেচনা করবো। ভঙ্গুর অর্থনীতি আর ভেঙে পড়া আর্থিক খাতের স্থিতিশীলতা আনতে বাস্তবমুখী ও মিতব্যয়ী বাজেট এনেছি বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, এটা অসঙ্গতি কমানোর বাজেট, অপচয় কমানোর বাজেট। আমি একটা ব্যতিক্রমী বাজেট বলবো। আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে বলে প্রত্যাশা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্টটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। নারীদেরকে দেশীয় প্রসাধনী ব্যবহারের পরামর্শ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন হতো, সেই কেজি প্রতি কসমেটিক্সের ভ্যালুয়েশন অনেক আগে হয়েছে এবং এগুলোতে ব্যাপক হয়। আমাদের ইভেন লোকাল ইন্ডাস্ট্রি যারা, তারাও কমপ্লেন করে যে এইভাবে খুব সহজে কেজি প্রতি, মন প্রতি এগুলোকে ভ্যালুয়েশন করা হয়, ফলে আমরা বাজারে টিকতে পারি না। তো সবকিছু মিলে আমরা এগুলো একটু বাড়িয়েছি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেটেও কালো টাকা বৈধ করার সুযোগ রাখায় কড়া সমালোচনা করেছে সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, এ ধরনের পদক্ষেপ জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী। বেলা 11:30টায় রাজধানীর একটি হোটেলে 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এই কথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বহাল রাখায় বৈধ পথে উপার্জনকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হবে। বাজেটের সামগ্রিক কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিডি নির্বাহী পরিচালক। তার মতে, কিছু কিছু পদক্ষেপ ভালো নেওয়া হয়েছে বিচ্ছিন্নভাবে, কিন্তু সামগ্রিক কাঠামোগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাদের জন্য একটা অ্যাপার্টমেন্ট কেনা কিংবা একটা বসত বাড়ি এখানে কেনার তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং যার ফলে একটা সমাজে বৈষম্য হয়। এবং আমরা সেজন্যই বলছি যে এই যে জুলাই আন্দোলন হলো, সেইটা তো বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন সমাজের জন্য। এবং ইনফ্যাক্ট এই যে বাজেটের প্রত্যয়টাও কিন্তু বলা হচ্ছে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার, সেটার সাথে চরমভাবে সাংঘর্ষিক। বাজেটে জনমানুষের অর্থনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সমালোচনা করেন। এছাড়া কালো টাকা সাদা করা সহ প্রবাসী কল্যাণ বাজেট অর্ধেক করায় নিন্দা জানিয়েছেন দলটির আহ্বায়ক। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বাজেটে শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ সেক্টরে বরাদ্দ হয়নি বলে উল্লেখ করে সমালোচনা করেন। শিক্ষা, স্বাস্থ্য এবং বিজ্ঞান প্রযুক্তি খাতেও তেমন নতুনত্ব নেই, বরং শিক্ষায় ন্যূনতম 2% জিডিপি 2% বরাদ্দ থাকাটা আমরা উচিত বলে মনে করছি এই সময়। ধনীদের কর আদায়ে কোনো ব্যবস্থাপনা না থাকায় ধনী গরিব বৈষম্য বাড়বে উল্লেখ করে কালো টাকা সাদা করার বিধান রাখার নিন্দা জানান। যারা ট্যাক্স ফাঁকি দেয়, যে সকল প্রতিষ্ঠান ব্যক্তি, আমরা তো প্রথমে বললাম যে তাদের থেকে কর উত্তোলনে বা করের আওতায় আনার আসলে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে এনবিআর সংস্কার, সেই সংস্কারগুলো বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আমরা এটা বলছি যে একটা রেজিম আসলে চেঞ্জ হয়েছে, ফলে কালো টাকা যাদের কাছে ছিল তাদেরকে এই সুযোগটা দিলেও যে সে কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে এই সম্ভাবনাও কম আসলে। ফলে এই পলিসিটাও আসলে কার্যকর কোনো পদক্ষেপ
হবে না আর কি। এছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বাজেট কমানোর সমালোচনা করে জুলাই আহত নিহতদের কল্যাণে যে বাজেট দেওয়া হয়েছে তা যথাযথ খরচ করার আহ্বান জানান নাহিদ ইসলাম। সরকার এই বর্তমান সময়ে যে অর্থনৈতিক সমস্যাগুলো সেই সমস্যাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু তার প্রপার সলিউশন বা স্ট্র্যাটেজি বা যেই ভিশনটার কথা আমরা বলতেছি বৈষম্যহীন সমাজের, সেইটা এই বাজেটের মধ্যে দিয়ে আসেনি। অর্থনৈতিক রূপান্তরের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি বলে আমরা মনে করছি। মিফতাহ গালিব, মাই টিভি, ঢাকা। রাজধানীতে ক্রমেই জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু আসলেও ক্রেতা সমাগম কিছুটা কম। যেহেতু ঈদের আরও 4 দিন সময় রয়েছে, সেহেতু শেষ মুহূর্তে বিক্রি বাড়ার আশায় বুক বেঁধেছেন ব্যবসায়ী ও খামারিরা। যদিও গেল বারের চেয়ে এবার পশুর দাম বেশি। রাজীব হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর রিপোর্ট। সময় যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। আর এ থেকে পিছিয়ে নেই কমলাপুরের শাহজাহানপুর পশুর হাট বাজারও। এখানে দেশি বিদেশি জাতের গরুর আধিপত্য অনেক বেশি, তবে ক্রেতা সমাগম কম থাকায় ব্যবসায়ী ও খামারিদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও প্রত্যাশা এতটুকু, ঈদের শেষ মুহূর্তে জমজমাট হবে কোরবানির পশু বিক্রি। এখনো বেচা কেনা শুরু হয়নি, ঈদের আরও 3-4 দিন বাকি আছে, আশা রাখি ভালো কিছু হবে। বেচা কিনা হবে আরও 2-3 দিন তো আছে, আর মধ্যে 3 দিনে বেচা কিনা হয়তো কাস্টমার আসবে। আর কোরবানির পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ থাকলেও গেল কয়েক বছরের চেয়ে এবার দাম বেশি হয় অস্বস্তি যেন নগরবাসীর চোখে মুখে। গরুর কালেকশন এবার অনেক বেশি অন্যান্য বারের চাইতে, দামের কারণে যার জন্য দেখতে পারতেছি না, দাম প্রচুর। বাজারে তো গরুর বহুত গরু, কিন্তু গরুর দাম তো কেউ ছাড়তেছে না। মধ্যবিত্ত নিম্নবিত্তের জন্য একটু বার্ডেন হয়ে যায়। গো খাদ্যের দামটা একটু বেশি থাকার কারণে, সেই কারণে হয়তো আমরা একটু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। যেহেতু ঈদের আর মাত্র 4 দিন সময় রয়েছে, সেহেতু শেষ মুহূর্তে বিক্রি বাড়ার আশায় বুক বাঁধছেন গরু ব্যবসায়ীরা। দরজায় করানা ছিট, আর তাই তো ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং কোরবানি দেওয়ার জন্য বিভিন্ন পশু হাটে ছুটে যাচ্ছেন। তবে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন পশু হাটে ক্রেতা সমাগম একবারই কম। তারপরেও ব্যবসায়ী এবং খামারিদের প্রত্যাশা আগামী 2-1 দিনের মধ্যে এই বাজার জমজমাট হয়ে উঠতে পারে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী তারা বেচাকেনা করতে পারবেন। কমলাপুরের শাহজাহানপুর পশুহাট থেকে আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা। সরকারি চাকুরি অধ্যাদেশ পর্যালোচনায় উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধ্যাদেশটি বাতিলের দাবিতে দুপুরে সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীরা স্মারকলিপি পেশ করতে এলে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, উপদেষ্টা কমিটির মিটিংয়ে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে। অধ্যাদেশের কিছু ধারা অপপ্রয়োগের সুযোগ রয়েছে বলেও মনে করেন আইন উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এটুকু বলতে পারি যে ওনাদের আপত্তিগুলো শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে। আমি যতদূর জানি একটা উপদেষ্টা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে। কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তিগুলো আছে সেগুলি ভালো করে শোনা, বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা। সচিবালয় থেকে 19 জুনের মধ্যে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য। জুলাই ঐক্যের 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয় থেকে বেরিয়ে এই ঘোষণা দেন। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা 11:30টার দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনের উদ্দেশ্যে আন্দোলনকারীরা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তারা 19 জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের ধরতে র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এমজেড ইন্তেখাব চৌধুরী। সাম্প্রতিক সময়ে র্যাবের কার্যক্রম এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নয়, চাঁদাবাজি, গণপরিবহন ও মব জাস্টিস করে মানুষকে হয়রানির উৎসাহ শীর্ষ সন্ত্রাসীরা যারা দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছেন তাদেরও নজরদারিতে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন ইন্তেখাব চৌধুরী। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের কন্ট্রোল রুম, মোবাইল পেট্রোল, ভেহিকল স্ক্যানার, অবজারভেশন পোস্ট, চেক পোস্ট এবং সিসিটিভি মনিটরিং করা হয়।